আওয়ামী লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর দেয়া ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছে সেনা সদর। এ তথ্য জানিয়ে নেত্র নিউজের প্রতিবেদন বলা হয়, হাসনাতের এমন বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক পন্থের সম্ভার। এদিকে হাসনাতের পোস্ট নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে খানিকটা দ্বিমত পোষণ করেন এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলমের আবার ফেসবুকের সেটাকে ক্লারিফাই করার চেষ্টা। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল পরিস্থিতিতে আছে। এর মধ্যে আমাদের সেনাবাহিনীর ভেতরে গতকাল অর্থাৎ 23 মার্চ সকাল দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত একটি বৈঠক হয়েছে। অর্থাৎ এই জরুরি ন্যাশনাল ইমার্জেন্সি গভর্নমেন্টে কারা থাকবে? ডক্টর ইউনূসকে কি বাদ দেওয়া হচ্ছে, নাকি ডক্টর ইউনূসকে নিয়ে সরকার গঠন হবে? অর্থাৎ এই সবকিছু আসলে এখন ধোঁয়াশা। এখন আমরা একের পর এক গুজব ছড়ানো হয়েছে। গত রাতেও শেখ হাসিনার দেশে ফেরা, সেনাবাহিনীর হস্তক্ষেপ, ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তার হয়েছে, এমন নানা তথ্য ছড়িয়ে পড়ে ফেসবুকে। তবে এর কোনো তথ্যই সঠিক নয়। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান। একটা ঝড় বয়ে যাচ্ছে গত 7 মাস আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামানের উপর দিয়ে। মেইন কারণ 5ই আগস্টের আগে সেনাবাহিনী কর্তৃক কিছু কর্মকাণ্ডে বাংলাদেশের মানুষের মধ্যে একটা নেগেটিভিটি ছড়িয়েছিল। কিন্তু দিন শেষে আওয়ামী লীগ সরকার পতনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু সেনাবাহিনী রাখছে, বা এই জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাখছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। আওয়ামী লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর দেয়া ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছে সেনা সদর। এ তথ্য জানিয়ে নেত্র নিউজের প্রতিবেদন বলা হয়, হাসনাতের এমন বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক পন্থের সম্ভার। এদিকে হাসনাতের পোস্ট নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে খানিকটা দ্বিমত পোষণ করেন এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম। আর উদ্ভূত পরিস্থিতিতে দলের নেতাদের ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রিপোর্ট করছেন দীপু শিকদার। বৃহস্পতিবার দিবাগত রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দেয়া ফেসবুক পোস্টে তোলপাড় নেট দুনিয়া। সেখানে হাসনাত উল্লেখ করেন, 11 মার্চ দুপুর 2:30টা নাগাদ ক্যান্টনমেন্ট থেকে প্রস্তাব দেওয়া হয় আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয় নিয়ে। সেখানে তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়টি স্পষ্ট করেন। এ নিয়ে 22 মার্চ সুইডেন ভিত্তিক নেত্র নিউজের প্রতিবেদনে জানানো হয়, সেনা সদর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে সেনাপ্রধানের সঙ্গে হাসনাতদের বৈঠক হয়েছিল, তবে সেখানে তাকে ডেকে নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে চাপ বা প্রস্তাব দেওয়া হয়নি। হাসনাতের দেয়া বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার ফেসবুক পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আমরাই সেনা প্রধানের সঙ্গে দেখা করেছি, আমাদেরকে ডেকে নেওয়া হয়নি। হাসনাতের ফেসবুক পোস্টের মাধ্যমে সেনাবাহিনী ও আওয়ামী লীগ ঘিরে যেসব বক্তব্য উঠে এসেছে তা আমার কাছে সমীচীন মনে হয়নি। এনসিপির আরেক নেতা হান্নান মাসুদ তার ফেসবুকে লেখেন, হয় হাসনাত নয় সার্জিস, দুজনের কোনো একজন মিথ্যা বলছেন। এদিকে এনসিপির শ্রমিক উইংয়ের সমন্বয় কমিটি গঠনের সংবাদ সম্মেলনে হাসনাতের দেয়া পোস্ট নিয়ে অবস্থান ব্যাখ্যা করেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, সেনা অঙ্গনে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে। সেই জায়গা থেকে যে বিষয়টি আমরা স্পষ্টত করতে চাই, কিন্তু যখন পার্টি গঠন হয়েছে সেই জায়গায় আমি বলেছি যে সব মিটিং অথবা জনগণের সামনে যখন বলবে, সেখানে যার অপর পক্ষ রয়েছে তারও একটি কনসেন্টের বিষয় থাকে। সেই জায়গা থেকে আমি শিষ্টাচার বহির্ভূত বলেছি। দলের অভ্যন্তরীণ বোঝাপড়া নিয়ে কথা বলেন এনসিপির এই নেতা। জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মাঝে কোনো গুরুত্ব বা কোনো বোঝাপড়ার জায়গায় ঘাটতি নেই। তবে আপনারা জানেন যে একটি বিশাল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আন্দোলন এবং
পলিটিক্যাল জায়গা, দুইটা আলাদা জায়গা। সেই জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের ছাত্ররা নিজেদেরকে পলিটিক্যাল জায়গাতে ট্রান্সফরমেশন করতেছে। সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এদিকে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি আইএসপিআর। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার। দর্শক, জরুরি একটি অনুষ্ঠান, খুবই সংক্ষিপ্ত এবং সামগ্রিকভাবে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিলতার দিকেই যাচ্ছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বা নতুন যেই রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট, পরবর্তী সময়ে উপদেষ্টা আসিফ মাহমুদের ভিডিও বক্তব্য এবং সার্জিস আলমের আবার ফেসবুকের সেটাকে ক্লারিফাই করার চেষ্টা, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল পরিস্থিতিতে আছে। এর মধ্যে আমাদের সেনাবাহিনীর ভেতরে গতকাল অর্থাৎ 23 মার্চ সকাল দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত একটি বৈঠক হয়েছে। 12টা 50 থেকে 3টা পর্যন্ত একটি বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর আমি যতটুকু দেখলাম যে 5 জন লেফটেন্যান্ট জেনারেল এবং 8 জন মেজর জেনারেল দীর্ঘ বৈঠক করেছেন এবং সেখানে আরো অন্যান্য পর্যায়ের কর্মকর্তারাও ছিলেন। এবং আমি যদি দর্শক আপনাদেরকে দেখাই, আমি এই যে সোর্সে পেয়েছি, আমি এই সোর্সকে বিশ্বাস করি। সেই সোর্সের তথ্য মিথ্যা হয় না। এটি একটি গোয়েন্দা সংস্থার আজকের যে বৈঠক, সেই বৈঠকের প্রেক্ষিতে এই রিপোর্টটি তারা পাঠিয়েছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই রিপোর্টটি, সেই রিপোর্টের প্রথমেই বলা হচ্ছে যে বিষয় হচ্ছে বাংলাদেশ সেনা সদর দপ্তরে হাই প্রোফাইল সভা। আজ 23 মার্চ 2025 দুপুর 12টা 50 থেকে 3টা 5 পর্যন্ত বাংলাদেশ সেনা সদর দপ্তরের কমান্ড সেন্টারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের সভাপতিত্বে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হয় এবং এটি হচ্ছে সেনা সদরের ভেতরে যেটাকে বলা হয় কমান্ড সেন্টার। সেই কমান্ড সেন্টারে জরুরি কিছু হলেই এই কমান্ড সেন্টারে সবাই সমবেত হন। হচ্ছে সভায় 5 জন লেফটেন্যান্ট জেনারেল, বেশ কয়েকজন জেনারেল কমান্ডিং অফিসার জিওসি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন, অন্যরা ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। এছাড়াও সেনা সদর দপ্তরের সকল পরিচালক, ব্রিগেড কমান্ডার এবং ঢাকার বাইরে থেকে আসা 7ম, 9ম, 55 ও 66তম পদাতিক ডিভিশনের জিওসিরা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন। হচ্ছে সেনাবাহিনী প্রধান সংশ্লিষ্ট কমান্ডারদের সাথে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। রাজনৈতিক বিষয় সেনাবাহিনীর হস্তক্ষেপের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক পার্টি এবং এবি পার্টির নেতাদের করা অভিযোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সভায় এই ধরনের অপপ্রচার প্রতিহত করা এবং অভিযোগের জবাবে সেনাবাহিনীর ভূমিকা সংজ্ঞায়িত করার বিষয়েও আলোচনা করা হয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচন এবং জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছিল। বৈঠকটি এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয় যে 24 মার্চ 2025 সকাল 10টা 30 অর্থাৎ আগামীকাল সকালে বাংলাদেশ সময় সকাল 10টা 30 সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। সারা দেশের সকল সেনানিবাসের সামরিক কর্মীরা একযোগে ভাষণে যোগ দেবেন। অর্থাৎ আপনাদের মনে আছে অগাস্টের 3 তারিখে যে ভাষণটি তিনি দিয়েছিলেন, যে দরবারটি তিনি করেছিলেন, সেই রকমই একটি প্রস্তুতি নেওয়া হয়েছে আগামীকাল সকাল 10:30টায়। হচ্ছে সূত্র নিশ্চিত করে যে আন্তর্জাতিক স্টেক হোল্ডাররা শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার, জাতীয় নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার জন্য বাংলাদেশে জরুরি অবস্থা জারির জন্য সবুজ সংকেত দিয়েছে। লক্ষ্য রাখুন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আসছি পরবর্তীতে। আজ থেকে যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে, যার ফলে জাতীয় জরুরি সরকার গঠন করা সম্ভব হবে। রাজনৈতিক কর্মকাণ্ড, সমাবেশ এবং সভা সাময়িকভাবে
স্থগিত করা হতে পারে। পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিলতার দিকে যাচ্ছে। পড়ছিলাম, কারণ আমি আসলে ইংরেজি থেকে এটাকে অত্যন্ত এইমাত্র পেলাম, পেয়ে আপনার এটাকে আসলে এত না করে আপনাদের বোঝার সুবিধার্থে একটু গুগলে ট্রান্সলেট করে নিয়েছি অন্য সফটওয়্যারে। তো এই পরিস্থিতি যদি আমরা একটু আলোচনা করি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করবো সেটি হচ্ছে স্টেক হোল্ডাররা গ্রিন সিগন্যাল দিয়েছেন জরুরি অবস্থা জারির জন্য। আজ থেকে যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা হতে পারে, যার ফলে জাতীয় জরুরি সরকার গঠন করা সম্ভব হবে। এখন দর্শক, প্রশ্ন হচ্ছে জরুরি অবস্থা কি সেনাবাহিনী জারি করতে পারে? জরুরি অবস্থা জারি করে হচ্ছে সরকার, বিশেষ করে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি চুপ্পু যেখানে বসা, এখানে চুপ্পুর সাথে কি কোনো বিষয় এখানে কাজ করছে, মানে আমার একটু সন্দেহ হচ্ছে। কারণ সেনাবাহিনী তো আসলে জরুরি অবস্থা জারি করতে পারে না। সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে, সেনা শাসন জারি করতে পারে সকল কিছু বন্ধ করে দিয়ে, কিন্তু সেক্ষেত্রে কি চুপ্পুর গোপন সিগনালে এই জাতীয় কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে? এই যে জরুরি অবস্থার কথা বলা হচ্ছে, ডক্টর ইউনূসের কি এই বিষয়টি অবগত আছেন? ডক্টর ইউনূসকে কি এই যে জরুরি অবস্থাকালীন যে সরকারের কথা বলা হচ্ছে, তারা বাংলায় বলছেন জাতীয় জরুরি সরকার গঠন, জাতীয় জরুরি সরকার। আর এটাকে যদি আমি বলি, এটা ঠিক ইংরেজি ভার্সনটায় বলা হচ্ছে যে, আমি যদি ইংরেজিটাও পড়ি, বলা হচ্ছে যে স্টেট অফ ইমার্জেন্সি মে বি ডিক্লেয়ার্ড at any time from today, leading to the formation of a national emergency government. Political activities, rallies and meetings may be temporarily suspended. অর্থাৎ এই জরুরি ন্যাশনাল ইমার্জেন্সি গভর্নমেন্টে কারা থাকবে? ডক্টর ইউনূসকে কি বাদ দেওয়া হচ্ছে, নাকি ডক্টর ইউনূসকে নিয়ে সরকার গঠন হবে? অর্থাৎ এই সবকিছু আসলে এখন ধোঁয়াশা, এখন আমরা কংক্রিট কিছু বলতে পারছি না। অর্থাৎ একটি পায়তারা চলছে। আবার পাশাপাশি এই প্রশ্ন আসে যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের সঙ্গে 11ই মার্চের সেনাপ্রধানের যেই ইনফরমাল যে বৈঠকের কথা বলা হচ্ছে, এখনো রক্তের দাগ শুকায়নি জুলাই বিপ্লবের। এই সময় যদি যে কোনো ফরম্যাটে যদি আওয়ামী লীগকে কেউ ক্ষমতায় আনার কথা চিন্তা করে, রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে, দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে, এটা খুবই স্বাভাবিক। তো এখানে কি এই হাসনাত, সার্জিস বা সেনাপ্রধান মিলে কোনো ষড়যন্ত্র হয়েছে? অর্থাৎ এই যে কথাটা 11 তারিখের কথা 20-21 তারিখে সামনে নিয়ে আসার মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতিকে কি উত্তপ্ত করার কোনো চেষ্টা চলেছে, যে মানে কোনো পরিকল্পনার অংশ হিসেবে এটি করা হয়েছে কিনা? অর্থাৎ দর্শক, ভাবনার জায়গাগুলো আসলে অনেক অনেক ভাবনা। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।